সুপ্রিয় দর্শক, আবার আপনাদের মাঝে আমি হাজির হলাম পান্থ আফজাল নতুন শো নিয়ে। এনআরবি কানেক্ট টেলিভিশনের আয়োজনে শোবিজ টক নিয়ে পান্থ আফজাল আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় অতিথি কুসুম শিকদারকে নিয়ে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভে অভিনয় শিল্পী কুসুম শিকদারকে। হ্যালো। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কেমন হ্যালো, আছো? ভালো হ্যাঁ, আছি। অনেক আমাকে সুন্দর দেখা লাগছে। মতো ওকে। থ্যাংক ইউ। না, এত সুন্দর করে আজকে সেজেছো, মানে মোটামুটি অনেক সুন্দর লাগছে, যেটা আসলে দর্শকরাও দেখতে পাচ্ছে আমাদের সাথে সাথে। কি দর্শকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিই, আসলে আপনাদের কাছে কেমন লাগছে কুসুমিকদারকে, সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্টস এর মাধ্যমে। আমাদের কমেন্টস বক্স রয়েছে, ওখানে জানাবেন কুসুমিকদারকে আজকে কেমন লাগছে অন্য দিনের থেকে, সেটা আপনারা এখন জানাতে পারেন কমেন্টস এর মাধ্যমে। তারপর কেমন কাটছে দিন এই করোনাকালীন সময়, কেমন যাচ্ছে? আমি একদমই ঘরবন্দি। ফেব্রুয়ারির শেষ থেকে। আমি ফেব্রুয়ারির শেষের দিকে দেশে ফিরেছি, একটু বাইরে ছিলাম। তারপর অনেক প্ল্যান ছিল, কিন্তু কিছু করা হয়নি। লকডাউন স্টার্ট হয়ে গিয়েছে। এখন যদিও লকডাউন নেই, আম তারপরও জরুরি কোনো কাজ আমার পড়েনি লাকিলি, সুতরাং বের হতে হয়নি। বাহ! কিন্তু কুসুম শিকদারকে একটা জিনিস মিস করছি খুব, যেটার কারণে কুসুম শিকদারের একটা পরিচয় রয়েছে, লাল টিপ। আজকে লাল টিপ দেখতে পাচ্ছি না কপালে। লাল টিপ। গোলাপির ছটা আছে। গোলাপ। নেল পলিশ আছে। দেখ, লাল টিপটা দেখতে পাচ্ছি, লাল টিপের গল্প শুনবো। না দেখতে পেলেও লাল টিপের গল্প শুনবো, লাল টিপটা লাল সৃষ্টি টিপ আমি গল্প। আসলে না পড়লেও সবসময় আমার সাথে লাল টিপ থাকবে। তা আজকে কিছুটা একটু জানান দর্শককে লাল টিপ সম্পর্কে, মানে লাল টিপের অভিজ্ঞতা, তারপর লাল টিপের পরবর্তীতে মানুষের সাড়া একটু জানান আমাকে। আম, আমি তো এমনিতে মুভি করেছি ৩টা টোটাল। গহীনের শব্দ আমার প্রথম মুভি, সেকেন্ড লাল টিপ, তারপর শঙ্খচিল। তো লাল টিপ প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডা, এই দুটো কম্বিনেশন আমাদের শুট করতে হয়েছে। তো ফ্রান্সের প্যারিসে আমরা যখন শুট করি, তখন আমার আসলে লাল টিপ বলার পরে আর প্যারিসের ঠান্ডা বলার পর একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা একটু বলি। সেটা হচ্ছে প্যারিসে আমরা যখন শুট করি প্রায় ১ মাস মতো শুট করেছিলাম। প্যারিসের পোর্শনটা, লাল টিপ যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে ওখানে কিছু পোর্শন প্যারিসে শুট করা আর কিছু পোর্শন ঢাকা এবং ঢাকার বাইরে শুট করা। আর গানগুলো বিভিন্ন দেশে, থাইল্যান্ডেও হয়েছে, কক্সবাজারে হয়েছে। তো যখন প্যারিসে শুট করছিলাম তখন এত শীত ছিল। যাই হোক, শুটিং যারা করেন বা আপনারাও জানেন যে আমাদের বিভিন্ন টেম্পারেচারে কাজ করতে হয়। কখনো আজকে প্রচন্ড গরম একটা জায়গায়, হয়তো ২ দিন পর প্রচন্ড ঠান্ডা একটা জায়গায় যেতে হলো। যাই হোক, তো একটা সিকোয়েন্স ছিল খুব ইমোশনাল, একটু কান্নাকাটি করতে হবে এরকম। তো জেনারেলি অ্যাক্টিং করতে গেলে আসলে যখন আমি ইমোশনাল হয়ে যাই তখন চোখে পানি চলে আসে। কখনো সেই পানি পড়ে, কখনো পড়ে না, ছলছল করে। ওটা ডিপেন্ড করে যে সিচুয়েশনটা কি বা সিকোয়েন্সটা কি। তো লাল টিভির ওই সিকোয়েন্সটাতে আমার মনে হচ্ছিল, ডিরেক্টরের কোনো প্রেশার ছিল না, আমার মনে হচ্ছিল পানি পড়লে ভালো লাগবে, ইমোশনটা একটু হুম। হয়তো শক্তিশালী হবে। কিন্তু ঠান্ডার জন্য এত ঠান্ডা ছিল, আমার চোখে পানি হুম। আসে কিন্তু পানিটা জমে যায়, কিছুটা বরফের মতো হয়ে যায়। বাহ! পানি আর চোখ থেকে বাহ! ড্রপ বের হয় না। কি বিপদ, কি মুশকিল! এরকম ভাবে ৩-৪টা শট হয়ে গেল। তো ডিরেক্টর বলছে বা ডিওপি বলছে যে খুব ভালো হয়েছে, এক্সপ্রেশন ইজ মানে অ্যাবসলিউটলি অলরাইট, আর দরকার নাই। কিন্তু আমার মনে হচ্ছিল যে পানিটা পড়ুক। তো যাই হোক, অনেক চেষ্টার পর বোধহয় ৫ নাম্বার শটে পানিটা, এক চোখ দিয়ে বোধহয় পানি পড়েছিল, বাট খুব কষ্টে। এটা শীতের বাহ! ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আর কি। যাক, আমরা অনেক একটা কষ্টের বিনিময়ে লাল টিপ পেয়েছি বলা যায়, অনেক কষ্টের বিনিময়ে।
আর কি। যে কোনো কাজেই আমাদের অনেক কষ্ট, মানে কি কষ্ট বলবো না, মানে এনজয় করলে সেটা কষ্ট ফিল হয় না, কিন্তু অনেক পরিশ্রম তো থাকেই। হ্যাঁ, তা তো জানি। আর লাল টিপে জুটি হিসেবে ইমন ছিল, এবং দুজনের জুটিটাও খুব জমে উঠেছিল, অনেকেই ভালো বলেছে। আহ, আর অনেক কোয়ার্টি ছিল যারা আসলেই আহ, সেভাবে তাদের অভিনয়কে দেখিয়েছে। আর কুশিকদারের কথা তো মানে বলার বাহুল্য, যে আসলে এত চমৎকার করেছে যে লাল টিপ তার একটা মানে সহ অবস্থান হয়ে গেছে, মানে তাকে নিয়েই তাকে চলতে হয়, লাল টিপকে নিয়েই কুসুমিতাকে চলতে হয়, এমন একটা অবস্থা হয়েছে কি? আমি কি মিথ্যা একদম বলেছি? ঠিক। না, না, একদম ঠিক। আমি আম দেশে বিদেশে, দেশে তো বটেই, মানে দেশের বাইরে যখন যাই, তখন অনেকে হয়তো আমি আপনি নিশ্চয়ই জানেন বা যারা দেখছেন তারা হয়তো কেউ জানেন যে অজস্র নাটক কিন্তু আমি করেছি। অজস্র। আম কিন্তু দেশের বাইরে গেলে দেখা যায় চট করে ১ম এই আমাকে দেখলে মানুষের লাল টিপ মনে পড়ে। হ্যাঁ, তারপর হয়তো নাটকের নাম মনে পড়ে বা নাম মনে না পড়লেও বিভিন্ন নাটকের কথা তাদের মনে পড়ে। কিন্তু নাম মনে পড়ে ১ম এই লাল টিপের। মানে কুসুম শিকদারের সাথে এই লাল টিপ নামটা অ্যাসোসিয়েটেড হয়ে গেছে আরকি। না, আমার মনে হয় হতে পারতো কুসুমের লাল টিপ, বা কুসুম, বা লাল টিপ না হয়ে কুসুম কুসুম প্রেম, বা কুসুম কুসুম ভালোবাসা, মানে এরকম কিছু হতে পারতো, কিন্তু কেন লাল টিপটা হলো কেন? প্রেম মানে মানে লাল তো টিপের অংশটা কি? কুসুম কুসুম প্রেম নামে অনেক গান-টান কবিতাও আছে বোধহয়। লাল টিপ নামটা কেন? নামটা তো গল্পের একটা বিশেষ অংশে আছে এই ব্যাপারটা। না, তা তো সত্যি। এরপরে মনে হয় কাজ টাজ একটু কম করা হয়েছে, কারণ আমরা কুসুমের অনেক কাজই পাই না। কেন পাই না? মানে দর্শকে কিন্তু কমেন্টস করছে যে আমরা কুসুমকে কেন পাই না, কেন পাচ্ছি না, একটু ব্যাখ্যা করা যাবে? হ্যাঁ, আম এর উত্তর আসলে দুটো। ১ম হচ্ছে আমি ১ম থেকেই, এটা আমি সবসময় বলি। আ আমি ১ম থেকে যখন কাজ করি, মানে ওই লাক্স উইনার হওয়ার পর থেকে ২০০২ থেকে আমার অভিনয় করা শুরু। তখন হুম, থেকেই আমি বিভিন্ন কারণে কাজ কিন্তু আমার জেনারেশনের যারা, আমার আম কো-আর্টিস্ট যারা, তাদের তুলনায় আমার কাজ তখন থেকেই কম ছিল। এর অনেক কারণ ছিল। আমার পড়াশোনার প্রেশার ছিল। আম যখন আমি লাক্স উইনার হয়েছি তখন আমি জাস্ট 2nd সেমেস্টার পড়ি ইউনিভার্সিটিতে। তো সবকিছু প্রেশার, মানে পড়াশোনার প্রেশার মেইনটেইন করে তারপর শুটিং করতাম। তখন গ্র্যাজুয়েশনের আগে আমি কিছু টিভিসি, কিছু নাটক করেছি। আমার কিছু টিভিসি তখন খুব পপুলার ছিল। যেমন লাক্সের টিভিসি, তারপর বাংলা লিংক, লেডিস ফার্স্ট তো ভীষণ পপুলার হুম। ছিল। তারপর ভার্জিন ব্লু, লিপটন তাজা, ঝটপট, মনে আসছে না? এরকম আরো অনেক কাজ ছিল। তো আর আমার গ্র্যাজুয়েশনের পরে আমি আসলে শুরু করেছিলাম ফিল্মের কাজ। তো আপনার যে প্রশ্নটা যে কেন কম দেখা যায়, এটা আসলে ১ম থেকেই আমি একটু কম কাজ করি। আর এই মুহূর্তে আমি আসলে গত ২ বছর ধরে ২০১৮ র পর থেকে আর কাজ করছি না। এইজন্য আমাকে দেখা যাচ্ছে না স্ক্রিনে। সামনে কি আমরা এই অচলায়তন ভাঙতে পারবো? মানে এই যে কাজে ফেরা বিষয়টা কি আমরা কি আবার মানে পেতে পারি, মানে কাজে ফেরার যে আশ্বাস আবার দেখতে পারি কুসুমকে পর্দায়? একটা কথা একদমই না বললেই নয়। আমি বলব আমি ভীষণভাবে ব্লেসড। এটা আমি একদিন আপনাকে বলছিলাম আমাদের যখন হুম, টেক্সটিং হুম, হচ্ছিল। আ আমি কাজ এত অল্প করেও এবং অনেকদিন অনুপস্থিত থেকেও আমি আমার ভক্তদের বা আপনার মতো এরকম অনেকেই আছে, আম সাংবাদিক বন্ধুরা আমার, যারা হুম। নিয়মিত এটা যারা দেখছে প্রোগ্রাম তারা জানে এবং তারা স্বীকার করবে। মানে সপ্তাহে ১ দিন অন্তত একজন হলেও আমার খবর নেয় যে কবে, এই যে আপনি যে প্রশ্নটা করলেন একই প্রশ্ন, যে কবে আবার দেখতে পারবো? কবে এই, হুম, যদি হুম। এটা অভিমানও অনেকে বলে, অভিমান কবে ভাঙবে বা কবে আবার কাজ দিয়ে ফিরবে। তো এইজন্য আমি বললাম যে আমি খুবই ব্লেসড। এবং আমার এই যে আপনি বললেন যে আপনার টেক্সট আসছে, আমাকে যারা পছন্দ হুম, করে হুম, তারা হয়তো জানতে চাচ্ছে। হুম, এর উত্তরটা আমি যদি বলি আসলে এই মুহূর্তে আর এখন এমনিও কোভিড-19 এর একটা মানে সমস্যা চলছে হুম। সারা বিশ্ব জুড়ে। এই মুহূর্তে আসলে আমি বলতে পারছি না যে কাজে আমি কবে ফিরবো বা আদৌ ফেরা হবে কিনা। আমি এটা খুব বিশ্বাস করি যে আমার জীবনে যা যখন ঘটেছে সেটা আমার, মানে মিডিয়া ক্যারিয়ারই হোক, ইন্ডাস্ট্রির ব্যাপারই হোক বা আমার জীবনের অন্যান্য যেকোনো কিছুই। আমার মনে হয় এগুলো সব আল্লাহ প্রদত্ত।
তো আল্লাহ যদি চায় নিশ্চয়ই হবে। কুসুম শিকদারকে বলে, আমি গতকাল আহ গত যে লাইভে ছিল, গত লাইভে আমি ঈশিতা আপুকে বলেছিলাম যে ঈশিতা আপু খুবই মিষ্টি, কিন্তু আমি কিন্তু এর মতো আরো অনেকেই রয়েছে, যেমন আমি কুসুমের কথা যদি বলি, খুব মিষ্টি একটা মেয়ে, মানে কি বলবো, লাস্যময়ী একটা মেয়ে। এই হাসি রহস্যটা কি, মানে মোনালিসার তো রহস্য অনেক কিছু জানা যায় না, কিন্তু কুসুম শিকদারের মানে হাসির রহস্যটা আসলে কি জনগণের সামনে ইনভেস্ট করা যাবে? এটা বললে না আসলে নিজের প্রশংসা করা হয়, করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে আমার আমার ধারণা, অথবা আমার আশেপাশে যারা থাকে তাদেরকেও জিজ্ঞেস করা যেতে পারে এই ব্যাপারে। আমার ধারণা আমার মন খুব সতেজ, সবসময় খুব সতেজ থাকে, খুব সবুজ থাকে। ফ্রেশনেসের কারণেই হয়তো এরকম লাগে। এবং আরেকটা বিষয়, মিডিয়াতে যারা যারা রয়েছেন, যারা খুবই কাজের ব্যাপারে খুবই সিনসিয়ার, যারা বেছে কাজ করেন বা খুব ভালো মানের কাজ করেন, গল্প স্ক্রিপ্ট খুব কম কাজ করেন কিন্তু খুবই ভালো কাজ করে, তার মধ্যে আমি কিন্তু ঈশিতা আপুকে বলেছি যে সে একজন রয়েছেন, অপি করিম রয়েছেন, আমি কয়েকজন নামই বলছি। আহ, এবং তোমাকে দেখেছি কিছু কাজ, এরকম অনেকের নাম বলা যাবে, কিন্তু তার মধ্যে আমি, যেহেতু আজকে লাইভে তোমার সাথে কথা বলছি, তোমাকে বলা যেতে পারে যে তুমি আসলে এইগুলো ভেবে চিন্তে করো, এই জন্য কাজও আমরা খুব কম পাই। আশা করি সামনেও ভালো কাজ পাবো। এবং আমরা তো অনেক প্রতিভাই দেখতে পাই ফেসবুকে, গান গাওয়া, এই করোনাকালীন সময়ে একটা মাঝখানে গানের একটা ছোট্ট ফুটেজ হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। নজরুল এবং এর ইসলামের আগে, জানি। হ্যাঁ হ্যাঁ, নজরুল, হ্যাঁ আমরা গান শুনবো কিন্তু, আমি জানি। আমরা কিন্তু আজকে গান আমি শুনবো। এখনো জানি না। আর মাঝখানে কুসুমিতার কিন্তু ভালো গান গাইতে পারে না তা কিন্তু নয়, সে একজন ভালো কবি, লেখক মানে লেখিকা, এবং মানে মোট কথা যে সাহিত্যের মাঝে তার একটা বিদগ্ধ বিচরণ কুসুম শিকদার। সেই বিষয়গুলো আজকে আমরা সবার সামনে তুলে ধরবো, বলবো, কুসুমও বলবে তার কথা, কারণ এগুলো আসলে জনগণের জানা উচিত, দর্শকের জানা উচিত। এবং দর্শকদের বলে রাখি, পিছনে যে ইন্টেরিয়র যে বিষয়গুলো দেখা যাচ্ছে, আমরা যে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর মোটামুটি ছবি এবং ঘর সাজানো পেইন্টিং বই দিয়ে। অনেকগুলো পেইন্টিং হ্যাঁ, আছে দেখ। ধরনের পেন্টিং। হ্যাঁ, আমি আচ্ছা, এই পেন্টিং গুলো আসলে কোথা থেকে কালেক্ট করা, বা কার কার পেন্টিং আছে এখানে? আম এগুলো বেশিরভাগই ন্যাশনাল গ্যালারি অফ লন্ডন থেকে। তো সব বাহ। বিখ্যাত পেইন্টিং এরই আর কি, কাউন্টারফিট তো বলে না, ওর কপি বলে ওরা আর কি। হুম। তো ভ্যান গগের আছে, ক্লদেমনের আছে, গগার আছে, বাহ, পিকাসো আছে, অনেকের আছে। বাহ। না, আসলে মানে শৌখিন সবাই হতে পারে না, আসলে শৌখিনতা প্রদর্শন করার জন্য মন লাগে, আহ, যেটা আসলে অনেকেরই হয় না। শিল্পী থাকবে খুবই নরম, কাদামাটির মতো, মন থাকবে অন্যরকম, মানে বৈচিত্র্যময়, রঙিন। সে নিজেকে রাঙাবে, সেরকম আশেপাশের মানুষকে, আশেপাশের পরিবেশকেও রাঙাবে। আজকে তা দেখেই আসলে বোঝা যাচ্ছে আসলে কুসুমিতারের খুব পছন্দ, তার আসলে রুচি, আসলে অ্যাপ্রিসিয়েট করি, খুবই চমৎকার। অনেক ধন্যবাদ। শুধু লাল টিপটা নেই। ওটা এমনিও আছে, ওটা ইনভিজিবল, ওটা আছে। আহ, আজকে আমরা ফিরে যাই তোমার শৈশবে। তোমার শৈশবটা কোথায় কেটেছে, এবং বাবা মা সবকিছু মিলে, তোমার গ্রাম সবকিছু মিলে একটু কি আমার দর্শককে বলা যাবে? শুনতে পাচ্ছি না। মানে শৈশব, তোমার শৈশব কোথায় কেটেছে, তারপরে তোমার বাবা মা, টোটাল মিলে পরিবেশটা আমাকে একটু বলা যাবে দর্শকের অবশ্যই উদ্দেশ্যে? আমার জন্ম ঢাকাতেই, ধানমন্ডিতে। আমার বেড়ে ওঠা, শৈশব, কৈশোর সবই ঢাকাতেই, আশেপাশে, এখানে। আর আমার বাবার মানে কোন স্কুলে, বেসিক্যালি আমার মানে গ্রামের কোন বাড়ি স্কুলে বলি। আমার বাবার দেশ হচ্ছে যশোর, আর মা হচ্ছে সিলেট। একদম অপোজিট পোল, দুইটা বাংলাদেশের দুই প্রান্ত। বাহ। মানে তোমার স্কুল লাইফটা কোন, মানে কোথায় শুরু হয়েছে স্কুল লাইফটা? আমার স্কুল হচ্ছে মোহাম্মদপুর প্রিপারেটরি হাই স্কুল। আমার কলেজ আচ্ছা। ইএএফ শাহিন কলেজ, ক্যান্টনমেন্ট, ঢাকা। আর আমার ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা।
মানে এখন তো কুশল শিকদার হওয়ার পরে তোমাকে তো অন্যভাবে সবাই চেনে জনপ্রিয়তার কারণে, কিন্তু যখন তুমি স্কুলে পড়তে খুব কিউট ছিলে, যেহেতু অনেক মিষ্টি ছিলে, সেহেতু ওই যে বলে না অনেক লাইন ধরে থাকে অনেক ছেলেরা, বা কুসুমের প্রেমে মত্ত বা এরকম একটা ভালো লাগার বিষয়, এই বিষয়গুলো একটু শেয়ার করা যাবে ওই সময়কার কোনো মজার কোনো অভিজ্ঞতা? এখন আমি কতটুকু জনপ্রিয় আমি জানি না, আহ, এটা আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে কম। কেন কম বলছি, স্কুলে বা কলেজে আমি ভীষণ পপুলার ছিলাম, আমার মনে হয় এখনের থেকেও বেশি, কারণ আমি খুব দুষ্টু ছিলাম। আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ভীষণ দুষ্টুমি করতাম, অনেক বকাও খেতাম, অনেক বাহ। পানিশমেন্ট খেতাম, কিন্তু আমাদেরকে কখনোই আহ, বড় কোনো শাস্তি দেওয়া যেত না, কারণ আমাদের যে গ্রুপটা ছিল 10-12 জনের, তাদের রেজাল্ট সব সময় ভালো ছিল। যেমন আমার এসএসসি সায়েন্স, বেসিক সায়েন্স থেকে আমার রেজাল্ট ছিল স্টার, 5টা লেটার। তো এই কারণে স্কুলে বাহ। পপুলার ছিলাম দুষ্টুমির জন্য, পড়াশোনার জন্য না, বাট রেজাল্টও ভালো ছিল, তাই বড় শাস্তি টাস্তি দিত না আমাদেরকে, বাট শাস্তি সবসময় খেতাম। আর আমি একটু টমবয় টাইপের ছিলাম স্কুল কলেজে। আর আমি অনেক বাহ, ছেলেরা অনেক ভয় আমি পেত অনেক না? কৌতুক বলতাম আমার তো ক্লাসমেটদেরকে, এই কারণে আমি খুব পপুলার ছিলাম। আর গান টান নাচ এগুলো তো ছিলই আমার সব সময়। আর ইউনিভার্সিটিতে যেটা হলো যে ইউনিভার্সিটিতে আমি প্রথমেই বললাম যে আমি যখন সেকেন্ড সেমিস্টার মাত্র, মানে 6 মাস হয়েছে মাত্র ইউনিভার্সিটিতে ঢোকার, তখনই আমি আহ, মানে লাক্স উইনার হই। তখন যেহেতু একটা সেলিব্রিটি বা স্টার ইমেজ চলে আসে, তখন হয় কি, এটা এটা কোনো আর্টিস্টের ভেতর থেকে আসে না, এটা মানুষজন বাইরের যে সারাউন্ডিংস তারাই একটু পর পর করে দিতে চায় যে আচ্ছা এটা তো অন্যরকম, এটা তো অনেক বড় ব্যাপার, অনেক হয়তো বা গম্ভীর, আসলে কিন্তু না, কিন্তু এটা মানুষের একটা ধারণা হয় এরকম। সেই কারণে হুম, খুব লিমিটেড ফ্রেন্ড সার্কেল ছিল আমার। আর ওই সময় আমি বললাম যে আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, ক্লাস করেই দৌড় দিতে হতো শুটিং এর জন্য, বা অনেক কুইজ থাকতো, প্রেজেন্টেশন থাকতো, অনেক ব্যস্ত ছিলাম। সো ইউনিভার্সিটিতে ওইভাবে আসলে আড্ডাটা হয়নি যেটা স্কুল কলেজে হয়েছে ক্লাসমেটদের সাথে। না তুমি তো বললে তুমি টম বয় ছিলে, তার মানে টম বয় থাকার কারণে ছেলেরা ছেলেরা তোমাকে প্রপোজ করতে পারতো না, না প্রপোজ করার মানে সাহসটা পেতো না, নাকি অনেক প্রপোজ করেছে আস- এরকম কোনো বিষয়? না, আসলে সত্যি কথা বলতে কি, আমি একদম সত্যি কথা বলি, আম, আমার যে শৈশবটা বা কৈশোর, আম, প্রথমে স্কুল, মানে দিন শুরু হতো স্কুল দিয়ে। তারপর স্কুলের পরে আমার আরবি ক্লাস থাকতো, কোরআন শরীফ পড়তাম। তারপর গানের ক্লাস, নাচের ক্লাস, সুইমিং শিখতাম, পিয়ানো বাজানো শিখতাম আমি। এত কিছুর পর ভাই, ওই প্রেমের অফার যদি আসেও, আমি তো ওই 6 ঘন্টা ঘুমানো ছাড়া আমি তো সারাক্ষণ দৌড়ের মধ্যে। এই সময়টা আসলে আমার শৈশব বা কৈশোরে ছিল না, আমি খুবই ব্যস্ত ছিলাম। মোটামুটি প্রায় মানে মিডিয়া কাজ করার আগ পর্যন্ত আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। মিডিয়াতে আসার পর হয়তো কাজ আমার মানে কনসেন্ট্রেশন করতে পেরেছি শুধু অভিনয় বা শুধু এটা সেটা। এরা আমি অনেক কিছু অবশ্য মানে আমার স্কুল কলেজের এই যে ব্যস্ততা, সেটাই আসলে আমার অভিনয় জীবনে কাজে লেগেছে। অবভিয়াসলি আমার নাচ, আমার গান, আমার অনেক কিছু। বাহ, আসলে অলরাউন্ডার। অলরাউন্ডারকে অলরাউন্ডারের আসলে দাম বেশি, মূল্যায়ন বেশি আমাদের আমাদের দেশে, তাই না? ওরা সব দেশে মূল্যায়ন বেশি। না, আমার মনে হয় কি ভাই, সেটা হচ্ছে যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ছবি স্টক এনআরবি। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ বলুন, ও আমরা কুসুমের কথা শুনি। হ্যাঁ, না আমি বলছিলাম যে আমি আমার যে শৈশব বা কৈশোরের কথা বললাম, মানে যে ব্যস্ততার কথা বললাম যে অনেক কিছুর সাথে জড়িত, এরকম কিন্তু আমাদের অনেক বাচ্চারা আছে আমাদের আশেপাশে, কিন্তু পার্থক্য যেটা, আমি হয়তো ফাইনালি গিয়ে পরিচিত হয়েছি সামহাও, অনেকেই হয়তো সেটা হতে পারে না, এটাই পার্থক্য। বাট অনেকেরই এরকম আমার মনে হয় বাচ্চাদের এরকম বিজি লাইফ থাকে। কুসুমের মানে এই যে কুসুম শিকদার হয়ে ওঠার মানে লাইমলাইট যে বিষয়টা বলে, বা আসলে প্রথম যেভাবে তুমি সবার কাছে পরিচিত পেলে, সেটা কি ছিল? মানে কিভাবে মিডিয়াতে আসা, পদার্পণ, আমরা জানি, আহ, তবু তোমার মুখ থেকে শুনতে চাই।
হ্যাঁ, আমি তো প্রথম দিকে আসলে গান করতাম। আমি বেসিক্যালি নজরুল একাডেমির স্টুডেন্ট ছিলাম। ক্লাসিক্যাল নজরুলের আমার অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তো সেই কারণেই ইচ্ছা ছিল যে প্রফেশনালি ঠিক না, সেমি প্রফেশনালি যদি গানটা করি। একটা স্বপ্ন বা ইচ্ছা ছিল আরকি। তো যখন আমি এইচএসসি পরীক্ষা দেই, শেষ হয়, তখন তো কিছুটা সময় ফ্রি পাওয়া যায়। ওই যে দৌড়ের কথা বললাম, দৌড়টা হয়তো একটু তখন কম। হুম, হুম। তো তখন আমি ভাবছিলাম আমার মাও প্ল্যান করছিল যে কি করা যায়। তখন আমি সাউন্ডটেক থেকে উম একটা সোলো অ্যালবাম আমার বের হয়েছিল। তারপর আম একটা দুটো মিক্সড অ্যালবামও বের হয়েছিল। আ তো এভাবে আমি গানটা একটু কমার্শিয়ালি করা শুরু করি। এটা ২০০০ সালের কথা। তখন যেটা হয় যে আম আনন্দধারা, আনন্দধারা আম যেটা করতো যে নতুন যারা আসছে, একদম নতুন, তাদের একটা ইন্টারভিউ করতো। আচ্ছা। সাথে মানে একটা ম্যাগাজিনের জন্য একটা আর্টিকেল ছাপাতো। তো ওখানে গিয়ে তখন ফটোশুট করতে হতো। আর আমার তো তখন ভালো ছবিও নেই ওরকম। কারণ মিডিয়াতে তো আর কাজ করি না ওভাবে। শুধু গানটা করতে তো শুধু হুম, হুম। প্র্যাকটিসই যথেষ্ট। তো তখন আনন্দধারা আমার একটা ফটোশুট করলো ওই আর্টিকেলের জন্য। গল্প এখানেই শেষ হয়ে যেতে পারতো যে ম্যাগাজিনে আমার আচ্ছা। ছবি সহ একটা আর্টিকেল আহ, আসলো যে সঙ্গীত শিল্পী আসছে নতুন বা ইয়াং হ্যাঁ। টিনেজার। গল্পটা এখানে শেষ হয়নি এবং গল্পটা একদমই অন্যদিকে চলে গেছে। হয়তো আমি ডান দিকে আচ্ছা। যাচ্ছিলাম, গল্পটা বেঁকে সামহাও এদিকে চলে গেছে। অন্য দিক থেকে আহ চলে গেছে। একদম অপোজিট দিকে। সেটা হলো পরে তখন লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক একটা বিউটি পেজেন্ট হতো। হুম, হুম। যেখানে অপি আপু হুম, উইনার হয়েছিল, তারপরে শুভ্রা দাস ছিল, মিলা হোসেন ছিল, আগে ছিল হচ্ছে পপি আপু, মৌসুমী হুম। আপু এরা। তো আনন্দধারা হুম, থেকে আমাকে জানানো হলো, ওখানে যে ফটোগ্রাফার ছিল তুহিন হোসেন এবং একজন সাংবাদিক ছিল মঞ্জু। এরা দুজন আমাকে জানালো ফোনে যে তোমার ছবি তো এরকম খুব ফটোজেনিক, তো আমাদের এরকম একটা বিউটি পেজেন্ট হয়, আমরা কি তোমার ছবি একটা দিতে পারি? তা আমি বললাম ওয়াই নট, একটা হবে তো না। আমি তো কিচ্ছু জানি না এগুলোর, কিন্তু লাইফে একটা এক্সপেরিয়েন্স হবে। এইভাবে হুম। শুরু। ছবি আমার ওরা দিয়ে দিল এবং প্রসেস অফ এলিমিনেশন এর মাধ্যমে অনেক ছবি তো আগে জমা পড়তো, মানে এখন যেটা আসলে লাক্স চ্যানেলাই সুপারস্টার ওটার কথাই বলছি। হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ। প্রিন্টে হতো, প্রিন্ট মিডিয়াতে। তো তারপর ওরকম প্রায় কত ছবি জমা পড়েছিল আমি ঠিক জানি না। পরে ৫০০, ১০০, ৫০, ২৫ এরকম করে করে আমি টপ 10 এ আসলাম। অনেকগুলো ফটোশুট হলো, হুম, আমাদের রিটেন এক্সাম দিতে হলো, বা ছিল অনেকগুলো প্রসেস ছিল। এখন হয়তো এতদিন আগের কথা মনে। হুম। তো তারপর ফাইনালি তো গ্র্যান্ড ফিনালে হলো হচ্ছে তখন ন্যামে। ন্যামের প্রথম প্রোগ্রাম ছিল আমাদের এই প্রোগ্রামটা। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। ২০০২ সালে বলছি। তো আমি তো ক্রাউন পেলাম আলহামদুলিল্লাহ, এবং বাহ! তখন থেকে আমার মিউজিকটা বন্ধ হয়ে আমি অ্যাক্টিং এর দিকে আসলে চলে আসলাম। এভাবে শুরু। না, তারপরে তো শুরুটা ওভাবেই হলেও আমরা একটা জিনিস দেখতে পাই, আমরা সাংবাদিকতার দিক থেকে বা দর্শকের দিক থেকে যদি বলি, যারা এরকম বিউটি কন্টেস্ট থেকে এসেছে তাদের কেউ কেউ টিকে গেছে। তাদের যারা আহ, তাদের প্রতিভা দিয়ে বা তাদের দক্ষতা দিয়ে, তাদের ব্যক্তিত্ব, তাদের মোটামুটি প্রফেশনালিজম সবকিছু দিয়ে টিকে গেছে। আবার প্রায়ই ঝরে গেছে। এই ঝরে যাওয়া কেন? মানে ঝরে যাওয়ার কারণটা কি? মানে আপনি যেহেতু এসে আছেন, কিছুটা হলেও জানেন মানে কেন ঝরে যাচ্ছে, কেন টিকতে পারছে না। এটা না, আমি যেটা বলবো এটা শুধু লাক্স মানে চ্যাম্পিয়ন বা উইনারদের কথা বা না, ক্ষেত্রে আমি না। টোটাল বিউটি বিউটি হ্যাঁ, শুধু টোটাল বিউটি। বিউটি কন্টেস্টে যারা যারা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটাই বলছিলাম যে এটা শুধু বিউটি কনটেস্ট বা বিউটি পেজেন্ট বা আমাদের যে লাক্স সেটার কথা আমি বলব না। মানে আমার পয়েন্ট অফ ভিউ যেটা, যেকোনো ক্ষেত্রে, সেটা যেকোনো হ্যাঁ। ক্ষেত্রে, সেটা আপনি অভিনয় বলেন বা খেলাধুলা বলেন অথবা মডেলিং বলেন বা যেকোনো অ্যাথলিট হুম, বা যেকোনো প্রফেশন, যেকোনো প্রফেশনে বা আপনাদের প্রফেশনে ইনফ্যাক্ট হুম, যদি ওই হার্ড ওয়ার্ক না থাকে আর কনসেন্ট্রেশন না থাকে কাজে, কনসিস্টেন্সি না হুম, থাকে, তাহলে যত মেধাই থাক তার টিকে থাকা কিন্তু কঠিন। কারণ সব প্রফেশনেই যথেষ্ট কম্পিটিশন আছে।
সো কনসিস্টেন্ট থাকতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে, আর মনোযোগ তো লাগবেই, না হলে যে কোনো প্রফেশনে টিকে থাকা কঠিন। অবশ্যই। আচ্ছা, ৩টা চলচ্চিত্র করা হয়েছে, ৩টা চলচ্চিত্রে ৩ জনকে পাওয়া মানে বিপরীতে পেয়েছো তুমি। এখানে আহ, তিনজনের তিনজনের সাথে ৩জনের মধ্যে কার সাথে এখন বেশি কথা হয়, বা কার সাথে যোগাযোগটা এখন আছে, বা কাকে খুবই বান্ধব মনে হয়, বন্ধু মনে হয়, খুবই কোঅপারেটিভ দুজনকে মনে হয়? দুজনকে কোয়ার্টিস্ট হ্যাঁ। পেয়েছি। আমার শব্দ আর লালটেপের কোয়ার্টিস্ট সেম, আর শঙ্খচিলের কোয়ার্টিস্ট হ্যাঁ। গ্লোবাল স্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। তো গহীনের শব্দ আর লালটিপ তো ইমন কোয়ার্টিস্ট, ও আমার হুম। যেহেতু পরপর কাজ করা, যদিও কখনো নাটক হুম। করা হয়নি একসঙ্গে, পরপর সিনেমা দুটো করা, তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হুম। খুব ভালো ছিল। আর প্রসেনজিৎ চ্যাটার্জির কথা আমি আমি উনার কথা বলার স্পর্ধা আসলে আমার নেই। উনি মানে অভিজ্ঞতা, আমি একটু অভিজ্ঞতা শেয়ার করো। ছোট্ট ঘটনা প্রসেনজিৎ বলতে পারি। চ্যাটার্জি। হ্যাঁ। আমি একটা শঙ্খচিল শুটিং এর সময়কার একটা ছোট ঘটনা বলতে পারি। একবার শঙ্খচিল যারা দেখেছেন তারা এটা বুঝতে পারবেন। একটা সিকোয়েন্স ছিল আমাদের টাকিতে শুট হয়েছিল। আম, টাকি কিন্তু মাঝখানে নদী, এই পাশে হচ্ছে সাতক্ষীরা বাংলাদেশ, আর ওর পাশে হচ্ছে টাকি বাহ। ভারত শুরু। হ্যাঁ, তো একদম বর্ডারে, আমাদের বর্ডারের কাজ হয়েছে, ওদের বর্ডারের কাজ হচ্ছে, এটা তো বর্ডার নিয়ে গল্পটা আপনি জানেন নিশ্চয়ই। তো হুম। হুম। এমনিতে শঙ্খচিলের প্রডিউসার তো আসলে 4 জন, বাংলাদেশ থেকে ইমপ্রেস টেলিফিল্মস, আশীর্বাদ চলচ্চিত্র, আর ওদিক থেকে হচ্ছে মৌ চ্যাটার্জি নামে একজন, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেই, উনার একটা কোম্পানি আছে এন আইডিয়াস, ওই এন আইডিয়াস। তো টোটাল 4টা ব্যানারে তৈরি আর কি, 4জন প্রডিউসার। তো যখন টাকিতে শুট করছিলাম, একটা সিকোয়েন্স ছিল যে ছিনতাইকারী আমার একদম, আমার বা আমার হাজবেন্ডের, আমাদের একদম শেষ সম্বল, একটা অল্প কিছু হয়তো গয়না, একটা চুড়ি, একটা কানের দুল, অল্প কিছু টাকা, খুবই সামান্য, একদম শেষ সম্বল। আমাদের মেয়ে অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য আমরা অন্য জায়গায় গিয়েছিলাম। ওই ব্যাগটাতে রাখা, এবং ওই ব্যাগটা ছিনিয়ে নিতে চাইছিল ছিনতাইকারী হঠাৎ করে, এরকম হুম। মানে সিনটা এরকম ছিল। তো এটা যখন আমরা শুট করতে যাই, যেহেতু এইভাবে ধরা ব্যাগটা আমার শক্ত করে বুকের মধ্যে, তো ছিনতাইকারী যখন একটা মানে টান দিয়ে নিয়ে যায়, একটা টানা হ্যাচড়া হয়, প্রথম শটেই আমার এই ইন্ডেক্স ফিঙ্গারের এই নখের একদম প্রথম দিকে এমন ভাবে গভীর হয়ে কেটে যায় ওই উনার নখ লেগে, মানে একদম এইভাবে লাল হয়ে ব্লিডিং হওয়া স্টার্ট হয়। তো এই ব্লিডিং এর জন্য যেহেতু দেখাই যাচ্ছে, যদিও সিনটা রাখা যেত কিন্তু আরো টেকনিক্যাল প্রবলেম ছিল, এই জন্য হুম। কাট করে ফেলতে হয়। তো এরপর যাই হোক ওষুধ টষুধ লাগিয়ে তখন কোনো মতে আবারও ওই ওই এই কাটা মানে ক্ষত জায়গাটাতে আমি বারবার ব্যথা পাই, যাই হোক তাতে হয়তো এক্সপ্রেশন ভালো হয়েছে। তো বাহ। তারপর ওখানে ওষুধ টষুধ লাগিয়ে সিনটা করা হয়, কিন্তু যে কারণে বলছি এই গল্পটা, এরপর সত্যি কথা বলতে কি, এই এই গল্পগুলো আমি পরে বলবো, শুটিং এর অভিজ্ঞতার গল্প। এরকম আমাদের অনেক রিস্ক বা ডেঞ্জার থাকে কাজ করার সময়, এটা আপনিও জানেন। তো এরকম একটা হুম। কাটা হুম। ইগনোর করেই অনেক কাজ, অনেকক্ষণ আমাকে শুটিং করতে হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি ফিরে আসলাম শুটিং থেকে রেস্ট হাউসে, তখন মানে আগেই বললাম যে উনি একজন গ্লোবাল স্টার, মানে ওনার কথা বলা, ওনার নাম নেওয়া আমার জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার, একটা স্পর্ধার ব্যাপার, প্রসেনজিৎ চ্যাটার্জির নাম। তো দাদা একজন আমার কো আর্টিস্ট প্লাস আমার প্লাস উনি প্রডিউসারও, উনি নিজে হুম। মানে কত যে বার আমি বোঝাতে পারবো না, মানে মনে হয় আগামী 7 দিন যতদিন না এটা হিল হয়েছে ততদিন পর্যন্ত উনি বারবার খবর নিত, আমাকে উনি পুটলি ডাকতেন বিভিন্ন কারণে, ইউনিটের সবাই আমাকে পুটলি ডাকতো। পুটলি, আঙ্গুলের কি অবস্থা দেখি, কাটার কি অবস্থা, সারলো কিনা, ওষুধ লাগিয়েছিস, মলম লাগিয়েছিস, অন্য কোনো ওষুধ লাগবে কিনা, অ্যান্টিবায়োটিক কি দরকার আছে, ডাক্তার কাছে যাবি, কত যে মানে কেয়ার। তো উনি খুবই আমার টেক কেয়ার করেছিলেন, এবং আমি সত্যিই বলবো যে শঙ্খচিলে আমি জানি না আমার পারফরমেন্স কিরকম, আপনারা বা অনেকে বলে যে ভালো হয়েছে। তো এটার পেছনে কিন্তু দাদার ভূমিকা অনেকখানি, কারণ উনি যদি আমার সাথে আসলে উনি যদি কোঅপারেট না করতেন, সাপোর্ট না দিতেন, উনার পাশে আমি এক ফ্রেম এক স্ক্রিন শেয়ার করতে পারতাম না এত ইজিলি, এটা অনেক কঠিন ব্যাপার ছিল। তো হুম। সেটাই বললাম যে উনি অনেক কেয়ারিং ছিলেন, এই আঙ্গুলের কাটার গল্পটাই বললাম যে একটা কোয়ার্টিস্ট মানে সিনেমার কোয়ার্টিস্টের গল্প বলতে বলেছিলেন, বললাম এই আর হ্যাঁ। কি।
পুটলির যদি বাংলাদেশের প্রেক্ষিত হতো, বাংলাদেশের প্রেক্ষিতে এই ঘটনা যদি ঘটতো, মানে অনেকের বলতে শুনি যে ওরা প্রফেশনালিজম বা ওরা খুব বেশি আন্তরিক, বা ওরা মানে খুব বেশি দায়িত্বশীল, পাঞ্চুয়াল, প্রফেশনালিজম ভালো জানে। এই কথাটা কিন্তু প্রায় বলে যারা ইন্ডিয়া বা অন্য ওইখানে কাজ করেছে ওপারে। তাহলে কি বাংলাদেশের কিছু কিছু বিষয় এখানে তারা বলে যে এগুলোর অভাব রয়েছে, প্রফেশনালিজম অভাব রয়েছে, বা আর্টিস্টদের এগুলোর অভাব রয়েছে, এগুলোর অভাব রয়েছে। আপনি কি এটা কি স্বীকার করবেন যে আসলে যদি দুই প্রেক্ষিত ধরা যায় তাহলে? এই 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 প্রশ্নের উত্তর আমি আম, দিয়েছি বেশ কয়েকবার, মানে যখন শঙ্খচিল রিলিজ হয়। হ্যাঁ, আমি যেটা সবসময় বলি, এটা মানে আমার দৃষ্টিভঙ্গি, এটা অনেকের অন্যান্য মতামত থাকতেই পারে। হ্যাঁ, আমার হ্যাঁ, মতামত হ্যাঁ, যেটা, সেটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে অনেক সীমাবদ্ধতার মধ্যে ডিরেক্টর আর্টিস্টদেরকে হুম, কাজ করতে হয়, এবং হুম, তাতে করে কি হয়, মনোযোগ উম, ভাগ হয়ে যায়, মনোযোগ বন্টন হয়ে যায়। হুম, আমার যেটা করার হুম, কথা না, আমাকে সেটাও করতে হয়। ডিরেক্টরের যেটা করার কথা না, ডিরেক্টরকে সেটাও করতে হয়। তাতে করে আমাদের হুম, এক্সাক্ট যে কাজটা করার কথা, সেটা থেকে ফোকাস কিন্তু একটু একটু ছড়তে থাকে। এই কারণে হয়তো আপনি যে কমপ্লেন বলবো না, মানে এই কারণে হয়তো যে উম, কথাগুলো উঠে মাঝে মাঝে, এই কারণেই ওঠে। কিন্তু ওদের ক্ষেত্রে হয় কি, ওদের অনেক লোকজন থাকে ইউনিটে, এবং হুম। প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আলাদা আলাদা লোক। সেক্টরে স্পেসিফিক লোকজন থাকে, এবং সে সেটা জানে, বোঝে, তাকেই সেই দায়িত্ব দেওয়া হয়। সুতরাং এখানে আপনাকে আলাদা হেডেক দিতে হবে না, আমাকে আলাদা হেডেক হুম, রাখতে হুম। হবে না, আমারটা আমি বুঝবো, এবং আমার তাদের কাজ বাজেটও বেশি। করবো। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের হ্যাঁ, এখানে সাপোজ আমাকে আমার কস্টিউম দেখতে হয়, আমাকে আমার মেকআপ অনেক সময় হুম, দেখতে হয়, আমাকে আমার হেয়ার স্টাইল হুম, দেখতে হয়, আমাকে আমার হুম, অভিনয়ও দেখতে হচ্ছে। আমি হুম। ঢাকার বাইরে যদি যাই, অন্য লোকেশনে কোথায় থাকবো, কি খাবো, সব আমাকে দেখতে হচ্ছে। আমি কিভাবে হ্যাঁ, যাব, ঠিক কিভাবে ঠিক আসবো, মতো শুটিংও শুরু হয় না। এগুলো টাইম মতো টাইম মতো ক্যামেরা অন হয় না। এক্স্যাক্টলি। তার মতো কেন ক্যামেরা অন হচ্ছে না? কারণ যার যে কাজ না, তাকে সেটাও দেখতে হচ্ছে। তো হুম, সময় তো নষ্ট হচ্ছে একটু একটু করে, হুম, বা কাজটার উপর একটা হুম, নেগেটিভ ইম্প্যাক্ট আসছে একটু একটু করে। এইগুলোই হুম, ওদের মধ্যে নাই। তাছাড়া আর কোনো পার্থক্য নাই। আমাদের ডিরেক্টররা, আমাদের আর্টিস্টরা সমপরিমাণ ট্যালেন্টেড, একই রকম হুম। ভাবেই মেধাবী আমাদের সবাই। আমি জানি। কারণ আমাদের এখানকার যে টেলিভিশন যে প্রোডাকশন গুলো হয়, যে কন্টেন্ট গুলো হয়, ইন্ডিয়ানদের বলতে শুনেছি তাদের কাছে তারা দেখার জন্য পাগল হয়ে যায়। যেমন আগেকার সময় তারা এন্টিনা ঘুরে ঘুরে কিন্তু আমাদের অয়ময় হুম। কোথাও কেউ নেই, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। এবং এরকম সকাল সন্ধ্যা এবং বিভিন্ন রকম নাটক তারা দেখতো এন্টিনা ঘুরে। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? টেকনিক্যাল হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ওকে। এখন আহ ভেঙে ভেঙে যাচ্ছে। না। শোনা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ, ওকে, মানে ওকে। ঠিক যাচ্ছে। ঠিক হয়ে যাবে। মানে ইন্ডিয়ানরা আমাদের নাটককে তারা ভালোভাবে দেখতো এবং নাটক দেখার জন্য তারা পাগল হয়ে যায়, পাগল হয়ে হুম, থাকতো। হুম। যে কোন সময় নাটক হবে, অয়ময় কোথাও কেউ নেই। এন্টেনা এন্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে নাটকগুলো দেখতো। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। এখনো কি নাটকগুলো দেখে? অনেকের প্রশংসা শুনি যে আমাদের নাটকগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত একটা চলচ্চিত্র, একটা গল্প। চলো।
বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবার ফিরে আসলাম কুসুম শিকদারের কাছে। কুসুম শুনতে পাচ্ছেন? বিজ্ঞাপনের বিরতি ছিল। আচ্ছা, আমরা অন্যদিকে কথা বলি। আমি আমি বলছি যে ভারতে আমাদের নাটকগুলো খুবই জনপ্রিয়। আগেও যেরকম জনপ্রিয় ছিল, এখনো কিন্তু আমাদের নাটকগুলো খুবই হ্যাঁ, জনপ্রিয়। যেগুলো এখনো অনেকে বলে, কমেন্টসে বলে, ইউটিউবের লিংকে বলে যে বাংলাদেশের নাটকগুলো ঝামেলা হচ্ছে নেটওয়ার্কে। একেকটা কাহিনী দেখতে পায়। শোনা শোনা যাচ্ছে যাচ্ছে? কিন্তু মানে ভেঙে যাচ্ছে। আমি বুঝতে পারছি আপনি আমাদের নাটক নিয়ে কথা বলছেন, কিন্তু ভেঙে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের নাটকের অবস্থা কেমন এখন? বাংলাদেশের নাটকের অবস্থা এখন কেমন মনে হয়? ভালো, ভালো। আসলে আম এটা তুলনা করলে হবে না। অনেকে তুলনা করে যে ১০ বছর আগে কেমন ছিল বা ২০ বছর আগে কেমন ছিল। আসলে সবকিছুই তো সময়ের সাথে, সাথে যুগোপযোগী করতে হয় বা সবকিছুর মধ্যেই কিন্তু পরিবর্তন আসে বা আসতে হয় নতুন জেনারেশনের জন্য। আম তার মানে এই নয় যে খারাপ। খারাপ ভালো সব যুগেই সবকিছুতেই ছিল, থাকবে। আ পরিবর্তন আমাদের মেনে নিতেই হবে। কাজ ভালো হচ্ছে। আর সব কাজ তো ভালো হয় না আসলে। প্রত্যেকটা কাজের মধ্যেই কিছু কাজ ভালো হুম। হয়, হয়তো 80% ভালো হয়, 20% খারাপ হয়। তার মানে এই না যে সব কাজ খারাপ হচ্ছে, তা না। হয়তো কারো চোখে খারাপগুলোই পড়েছে, সে কারণে সে বলছে সব কাজ খারাপ। তা নয়, ভালো মন্দ মিলিয়েই হচ্ছে। আর যে পরিবর্তন হচ্ছে সেটা আমাদের গ্রহণ করতেই হবে। কারণ যুগের সাথে তো আমাদের চলতেই হবে। নেটওয়ার্ক বোধহয় প্রবলেম করছে, আমি শুনতে পাচ্ছি না। কি প্রবলেম হলো? ১ম দিকে তো ভালোই ছিল। অভিনীত প্রিয় নাটক বলা যাবে কয়েকটা নাম? কিছু শুনতে পাইনি। শুনতে পাচ্ছি না। তো অভিনীত প্রিয় নাটক কোনটি? শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। কি হলো? ভালোই তো ছিল। আমাকে শোনা যাচ্ছে তো নাকি? আমি কিন্তু শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো? আজকে নেট কিন্তু অনেক প্রবলেম করছে। আস এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো? শুনতে পাচ্ছি কিন্তু মানে ভেঙে যাচ্ছে আরকি। হ্যালো, শোনা যাচ্ছে? কথা বুঝতে পারছি না। কথা বুঝতে পারছি না। আচ্ছা। তোমার একটা গান শুনতে পাই না। কিচ্ছু শুনতে পাই না। কোথায় গেল সবাই? আমি তো শুনতে পাচ্ছি না। দেখতেও পাচ্ছি না ইনফ্যাক্ট এখন আর। নেটওয়ার্ক বোধহয় প্রবলেম করছে।
আসসালামু আলাইকুম। আমার নাম আরিফ। আমি ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে আপনাদেরকে জয়েন করেছি। আমাদের আসলে প্রবলেমের কারণে আমরা আসলে স্টুডিও থেকে ব্রডকাস্ট থেকে আমরা জয়েন করেছি। পান্থ আমাদের সাথে জয়েন করবে কিছুক্ষণের মধ্যে। পান্থকে নিয়ে নিচ্ছি আমরা। পান্থ শুনতে পাচ্ছ আমার কথা? পান্থ মেবি আজকে ওর ব্রডব্যান্ড লাইনে কোনো প্রবলেম হচ্ছে। অসুবিধা নাই, এটা হতেই পারে। জি। পান্থ শুনতে পাচ্ছ? আচ্ছা। কোনো কারণে পান্থ আমরা দুজনেই থাকি, সমস্যা কি? হ্যাঁ, না শুনতে থাকার পাচ্ছি। জন্য না। তোমার তোমার লাইনে প্রবলেম আছে কিনা তুমি একবার চেক করে নাও। তুমি একটু না, চেক এখন তো করো তোমার এখন কি কথা শোনা যাচ্ছে না? এখন স্পষ্ট আছে। তুমি তুমি চেক করো। চেক করছে তো? আমি এখন ঠিক ব্রডকাস্ট আছে। আমি ব্রডকাস্ট রুম থেকে হ্যাঁ, আসলে ওকে। ফোন করেছি তোমার তোমার সিচুয়েশন দেখে। তোমার মনে হয় ইন্টারনেটের প্রবলেম এবং আমাদের গেস্টও খুব আনকমফোর্টেবল ফিল করছে, স্বাভাবিক। আচ্ছা, না না, কোনো অসুবিধা নেই, এটা আই হতেই পারে। আন্ডারস্ট্যান্ড, এটা হতেই পারে, না, না, জি। করছে না, আমাদের লোক। সে তো আমাদের লোক, সমস্যা নাই। হ্যাঁ, 100% জি। এবং পান্থ আমার অনেক পুরনো বন্ধু। পান্থ, থ্যাংক ইউ। ইট হ্যাঁ, ওয়াজ আমরা রিয়েলি, বন্ধু। হ্যাঁ, খুব সুন্দর কথা হচ্ছিল। কিন্তু ইন্টারনেট তো আসলে হ্যাঁ। রসিক না বেরসিক ইন্টারনেট। হ্যাঁ, খুব ভালো বেরোসি। কুসুম আপুর সাথে আমি আমি চলে যাওয়ার আগে জাস্ট ২-১ লাইন বলি কুসুম আপুর সাথে আমি যখন চ্যানেল আইতে ছিলাম, তুমি জানো যে হ্যাঁ, অনেকদিন হ্যাঁ। আমি কাজ করেছি আমেরিকা আসার আগে, গান বাংলাতে যাওয়ার আগে। সো আমার অনেক সুন্দর, সুন্দর আ আ এক্সপেরিয়েন্স আছে। আমরা একসাথে কাজ করতাম। স্পেশালি চ্যানেলের নিচতলায় যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, ওইখানকার মানুষরা একটা ফ্যামিলির মতো ছিল। ইতি আপু, হ্যাঁ, আমাদের সাথে আজকে নাই পারভেজ ভাই, খুবই, খুবই ভালো মানুষ। একজন রাজন ভাই। আম আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক। খুবই ভালো একজন মানুষ। আমাদের পুরা চ্যানেলের নিচের যে একটা আম আ যারা ছিল আইকনে, সবাই একটা ফ্যামিলির মতো ছিল এবং কুসুম আপুর সাথে আমাদের সবসময় খুব ভালো একটা আর সম্পর্ক ছিল। ওখানে সবসময় একটা আড্ডা জমতো, মানে হ্যাঁ, হ্যাঁ। আমি ওখানে গেলেই মার্কেটিং ডিপার্টমেন্টে সবাই চলে আসতো, কাজ হইলে নাম্বারটা দিতে হবে? ভয়ঙ্কর একটা আড্ডা হতো। হ্যাঁ, হ্যাঁ। কোভিড এর জন্য হচ্ছে না, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আমরা খুব মজা করি, আমি খুব মজা করি ওখানে গেলে। হ্যাঁ, সবাই আমার বন্ধুর মতো ওখানে। হ্যাঁ। আবার কুসুম আপু খুব উচ্ছল। সবার সাথে কথা বলে, গল্প করে, সবাই একসাথে এরকম একটা ফ্যামিলির মতোই দেখে। তো এটা একদম। খুবই, খুবই সুন্দর একটা ব্যাপার। আর কুসুম আপু আ খুব নাকি উনি উনি অনেক ইন্টারেস্টিং। সবসময় যখন যার সাথে ভালো একটা জায়গায় কাজ করে কন্ট্রিবিউট করে, ওটা অনেক সুন্দর। তো এটা খুব ভালো। আমার মাঝখানে আমার কোনো একটা প্রোগ্রাম বা কোনো কিছুর জন্য কুসুম আপুকে কনট্যাক্ট করতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে না, ঠিক আছে। ওয়াই নট, আমরা এইভাবে করেই ওনাকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসি। সো আরেকবার জানাচ্ছি দর্শক, আপনারা যারা জানেন, এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছে পান্থ আফজাল। আ পান্থ আফজাল ইস অনেক বাংলাদেশী বিনোদন সাংবাদিকতার জায়গায় আ আ তরুণদের মধ্যে সবচেয়ে সুন্দর একটি নাম, যে সবচেয়ে ভালো কাজ করছে এই মুহূর্তে। এবং আম প্রসঙ্গক্রমে বলে রাখছি, পান্থ আমার খুব ভালো একজন বন্ধু। আমরা যখন আ নাটকের নাম্বার। থিয়েটার শিখতাম, প্রাচ্য নাটকে, ওইখানে আসলে পান্থর সাথে আমার পরিচয়। আমরা একই ব্যাচে আ অ আপনার এই ক্লাসগুলো করেছিলাম। তো আমরা কথা বলছিলাম কুসুম শিকদারের সাথে। আমরা আ পান্থর লাইনটা আসলে স্টেবল না হওয়া পর্যন্ত আমি আসলে অপেক্ষা করছি। এটা হসপিটাল অ্যাটেন্ডেন্ট থাকার মতো অবস্থা। আসলে কি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এই আ সময়ে আপনারা দেখবেন যে আ আমাদের যে নিউ নরমাল হয়েছে, যে এই ভার্চুয়াল জগতে। এখন নিউ নরমালটাই আসলে আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে। এইভাবে করেই আসলে যেমন বাসায় যে একটা প্রবলেম থাকলে, ইলেকট্রিসিটি লাইন থাকলে একটা ইলেকট্রিশিয়ান ডাকতাম। এভাবে করেই আসলে আমাদের সমাধান করে সামনের দিকে যেতে হবে। সো হ্যাঁ, এখন একদমই নরমাল। জি, জি, জি। এরকম কিছু। পান্থ, ক্যান ইউ স্পিক লিটল বিট সো দ্যাট I can see that তুমি একটু বলছো? না, আমরা আমরা আরিফ থাকতে থাকতে আমরা একটা কুসুম আপার গান শুনে আসি। প্লিজ। হ্যাঁ, মানে একটা গান অন্তত শুনি। জি, সে নেশা হোক, নেশা বা নজরুল গীতি যেই হোক না কেন, প্লিজ। আমরা একটা গান শুনে আসি। আর কুসুম আপু, নেশা নিয়ে কথা হবে, নেশা নিয়ে কথা হবে। ওকে। আপনি যদি আরেকটা জিনিস বলে রাখি, যখন পান্থ থাকবে না, তখন আপনি কিন্তু গেস্ট, আপনিই হোস্ট। আপনি উপস্থাপনা করবেন, আপনি আচ্ছা, আপনি দর্শক আচ্ছা, আপনাকে এটা দেখতে এটা পাচ্ছে। এটা নতুন কিছু হবে। আরিফ থাকুক,
নতুন না, কিছু হবে আমি আজকে কিন্তু আমাকে দেখা যাবে না। আমি জাস্ট নাকি পর্দার বাইরে চলে যাব, কারণ প্রোডিউসারদের কোনো কাজ নাই পর্দার ভিতরে। আপনি থাকলেও হবে, অসুবিধা নাই। তো হ্যাঁ, সমস্যা নেই, প্লিজ আজকে থাকি। আমরা গান শুনে আসি। জি জি জি। কুসুমের কণ্ঠে কুসুম কুসুম গান, কুসুম এক সঙ্গীত লাইন যেটা বলে। কুসুম কুসুম একটা গানটা আবার কিরকম এটা একটু জেনে রাখি ওনার থেকে, তারপরে ওনার গানটা শুনি। কি কুসুম কুসুম গানটা হ্যাঁ, কেমন? জেনে কি বলছে আমরা কুসুম থেকে একটু কুসুম কুসুম গান শুনে আসি। তাহলে কুসুম কুসুম গানটা আবার কেমন সেটা কুসুম কুসুম গান হচ্ছে যে গান উষ্ণতা ছড়ায়। ও হ্যাঁ। ঠিক আছে, খুবই ভালো। উষ্ণতা নিয়ে পান্থ আরো প্রশ্ন করবে। বিনোদন সাংবাদিকদের এই ব্যাপারে জুড়ি নাই। উষ্ণতা নিয়ে লিখতে আর উষ্ণতা নিয়ে প্রশ্ন করতে। ঠিক আছে, আমরা গান শুনে আসি। এক লাইন গাবো, এক লাইন। প্লিজ। আমি আমি এক লাইন না, এক লাইন না, সম্পূর্ণ গাইতে হবে। না, আমি ব্রডকাস্টে আছি, নজরুল কিন্তু গীতি, আমরা নজরুল সঙ্গীত, চলো এক লাইন। সম্পূর্ণ গান শোনাইতে হবে। নজরুল সঙ্গীত বা যে না, কোনো সঙ্গীত, মৌলিক একটা গান, যে কোনো গান। একটা গাচ্ছি, একটা এক লাইন। হুম, না, সম্পূর্ণ। হে প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, মন স্মৃতি তাই রেখে যায় শত গীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে। এক লাইন। কুসুমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে কুসুমকে দেব না ভুলিতে, হে প্রিয়। সবাইকে জানাচ্ছি যে কুসুমকে দেব না ভুলিতে। আমার মনে হয় সবাই একমত হবে। আমরা কাউকে আসলে ভুলতে চাই না, কাউকে ভুলতে চাই না। সে কুসুম হোক বা যেই হোক না কেন, সবাই যেন আমাদের মাঝে থাকে এবং সবসময় বিচরণ করে, এটা আমরা চাই। আচ্ছা, কুসুম গায়িকা হিসেবে কতটা ভালো সেটা কিন্তু আপনারা এখনই দেখতে পেলেন বা শুনতে পেলেন, যে খুব সুন্দর নজরুল সঙ্গীত গেয়ে শোনালো কয়েক লাইন। আমার তো সম্পূর্ণ শোনার আগ্রহ ছিল, তবে অনেক মিষ্টি কণ্ঠ। একটা হাততালি। ধন্যবাদ। নেশা গান সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। নেশা গান তো কুসুমের করা ছিল মৌলিক গান। সে নেশা গান নিয়ে অনেক কিছু হয়েছে। এই নেশা গানের পজিটিভ বিষয় জানতে চাচ্ছি। নেশা গানটা আসলে কি পরিপ্রেক্ষিতে গাওয়া আর কিভাবে এটা সৃষ্টি হলো? ইনফ্যাক্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, নেশার পুরোটাই পজিটিভই ছিল, কিন্তু হুম, আহ, আমি এটা বলে থাকি আমার ইন্টারভিউ গুলোতে, নেশা নিয়ে যখন প্রশ্ন করা হয়, কেউ বা কারা হয়তো চায়নি আমি গানটা করি বা ভিডিওটা পপুলার হোক। ভিডিওটা যদিও খুব পপুলার হয়েছিল এবং সেটা প্রায় এক হুম, দুই দিনের মধ্যেই, তো তারা একটা এটার এগেনস্টে কেস করে, এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি, লিরিকের এগেনস্টে কেস করে। এবং নেশার লিরিক, যেরকম আপনি বললেন যে আমি লেখালেখি করি, গানটাও আমার লেখা, হুম, এবং গানটা শুরুতে হুম, হুম, 4 লাইন বা 6 লাইন কবিতা আছে, সেটাও আমার লেখা। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার 2015 সালে একটা কবিতার বই বের হয়, আমার প্রথম কবিতার বই, নীল ক্যাফের হুম। কবি, অমর একুশে বইমেলা, এবং আলহামদুলিল্লাহ ওটাতে আমি সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাই ডেবিউ পোয়েট হিসেবে। ধন্যবাদ। তো সেই বইয়ের, যেটার জন্য আমি পুরস্কার, এত বড় পুরস্কার পেয়েছি, সেই বইয়ের কবিতার 4টা লাইন এবং আমারই লেখা গান, সেই কথাগুলো নিয়ে কেস করা হয় যে এই কথাগুলো খারাপ। তাহলে আমি পুরস্কার হুম, কিভাবে পেলাম? বড় বড় কবিরাই তো জাজ করেছিলেন, বা বড় বড় লেখক বা হুম, ব্যক্তিত্বরাই জাজ করেছিলেন। যাই হোক, তো তখনই আমি বুঝতে পারি এটা আসলে শত্রুতা বশতই করা মূলত। যাই হোক, এরপর হুম, থেকে নেশা নিয়ে একটা নেগেটিভ কথা শুরু হয়, কারণ মানুষ তো অনেক সময় আসলে হয়তো কন্টেন্ট দেখেই না, হয়তো গানটা তারা দেখেইনি, হয়তো কোনো পেপারে পড়েছে বা হুম, অনলাইন হুম, পোর্টালে পড়েছে, ধারণা হয়েছে এটা খারাপ কিছু।
আম, আসলে তো তেমন কিছু না, কন্টেম্পোরারি ভাবে তৈরি করা ভিডিওটা। এই আর কি। আর গানটা কম্পোজ করেছিল হৃদয় খান, লেখা তো বললামই। এই আমার যদি আমাকে বলা হয় যে কেমন লেগেছে, দর্শক হিসেবে বলবো আমার কিন্তু চমৎকার লেগেছে নেশা গানটা। এবং আমি গানটাকে অনেকবার দেখেছি। দেখার পরে আমার কাছে ভিডিওটাও অনেক সুন্দর লেগেছে। আর গানের কথা তো বলবোই, যে অনেক চমৎকার লেগেছে। যেমন অনেক কথা হবে, গান নিয়ে কিন্তু অনেক কথা হয়, মানে অনেক বিষয় নিয়ে অনেকে নেগেটিভ কথা বলে। যেহেতু ইউটিউবের সময় বা ফেসবুকের সময় মানুষের কমেন্টস তো ছেড়ে দেওয়া সহজ ব্যাপার, যে ভালো লাগা খারাপ লাগা, মানে হ্যাঁ একটা খুব বড় সাইবার বুলিং। হ্যাঁ মানে ছেড়ে দেয়, মানে মানুষের যা মনে আসে করে দেয়। কিন্তু আসলে ওইটা যে কতটা সুন্দর কতটা ভালো, কয়েকবার শোনে না, কিন্তু অল্প একটু শোনার পরে তার কমেন্টস করে দেয়। কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যেমন নুসরাত ফারিয়ার পটাকা গানটাও কিন্তু ওরকম হয়েছিল, কিন্তু পটাকা গানটা অনেক চমৎকার একটা গান। এরকম তো অনেক গানই এরকম আছে যারা নেগেটিভ কথা বলে নিয়ে, তবে আমি একটা কিন্তু আমার ব্যাপার কাছে ভালো লাগে। আপনাকে বলতে চাই, যেহেতু আপনি হ্যাঁ, জার্নালিজম করছেন এবং আপনার সেক্টরে আপনি আহ, অনেকের মধ্যে একজন যার নাম উল্লেখ করা যায়, সেজন্য আপনাকে বলছি যে এটা আমার কষ্টের কথা, অভিমানের কথাও বলতে পারেন। কিছু অনলাইন পোর্টাল নেশার সময়ে উম, আমার সাথে কথা না বলে, অ্যাটলিস্ট আমার সঙ্গে কথা তারা বলতে পারতেন, একটা টেক্সট দিতে পারতেন হুম, আমাকে। আমার সঙ্গে কথা না বলে যা নয় তাই একের পর এক মিথ্যে কথা বানিয়ে বানিয়ে তারা ছেপেছেন তো না, মানে অনলাইন পোর্টালে এসেছে আর কি। হুম, তো এগুলোতে আমার কিছুই হয়নি, মানে আমার মতো যারা বা আপনার মতো যারা পড়েছেন তারা হুম, হয়তো হুম, মানে একটুখানি হুম, হেসেছেন, একগাল হেসেছেন যে কি হুম, বলে এগুলো। হুম, কিন্তু যারা হুম, হুম, বোঝে না, তাদের মনে তো কিছুটা হলেও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিয়েছে সেই অবশ্যই নিউজ। অবশ্যই। হুম, এই কারণেই একটা পারসেপশন হয়ে গেছে যে নেশা জানি কি, নেশা জানি কি। তো আমি আমার জায়গা থেকে বলবো, এই যে আমি এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ এটা এটা আল্লাহর তরফ থেকে আসা, আমি বিশ্বাস করি যে আমি কতটুকু ভালো কাজ করেছি আমি জানি না। আমি যা যা কাজ করেছি, আমি সব কাজ, মানে সব কাজের জন্য আমি স্বীকৃতি পেয়েছি, আমি পুরস্কার পেয়েছি। এটা অনেক হুম, বড় একটা হুম, আল্লাহ প্রদত্ত ব্যাপার আমি বলবো, কারণ অনেকেই অনেক কাজ করে কিন্তু এরকম স্বীকৃতি বা পুরস্কার পায় না। আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার তো একটা জায়গা আছে ইন্ডাস্ট্রিতে, তো আমার সাথে তো তারা কথা বলতে পারতেন, এরকম না জেনে হুম, হুম। অনলাইন পোর্টালে লেখাটা বোধহয় ঠিক হয়নি, এটাই বলছিলাম। না, আমি আমি এটাকে একটু অন্যভাবে বলি, যে যে গুইফোর কিছু অনলাইন রয়েছে যেগুলোকে আসলে আমরা মূল্যায়নই করি না। যেগুলোকে আমরা আমরা যারা 5-10টা পত্রিকা, মানে যারা ডেইলি পত্রিকা, জাতীয় পত্রিকা, সেইগুলো এবং 5টা অনলাইন যেগুলো রিলায়েবল, এইগুলো ছাড়া বাকিগুলোই কিন্তু ভুইফোর, যেগুলোকে আমরা নিজেরাই কিন্তু মূল্যায়ন করি। যারা অভিনয় শিল্পী তারাই শেয়ার দেয়, তারাই অনেক সময় নিজেদের কোনো নিউজ আসলে শেয়ার টেয়ার দিয়ে তাদেরকে চেনাই দেয়। তাই এইগুলো আসলে মূল্যায়ন করার কিছু নেই। এগুলো হবেই, অনেকে অনেক কিছু বলবেই, অনেকে এটা নিয়ে ধান্দাবাজি করবে, অনেক কিছু করবে, কিন্তু ভালো জিনিস টিকে থাকবে, ভালো কিছু টিকে থাকবে। একদম। এই জন্য মনে কষ্ট নেওয়ার কিছু নেই, মনে কষ্ট নেওয়ার কিছু নেই, এগুলোকে আমরা মূল্যায়ন করি না। এই জন্য আমার মনে হয় কুসুমকে মানে মানে ব্যথা বা মনে কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ ভালো জিনিস এক সময় আবার দেখবে, যে নেশা নিয়ে আবার একটা কথা হবে ভালো, আবার সবাই বলবে অনেক সুন্দর গান, কয়েক বছর পর একসময় না একসময় বলবেই। কারণ যে গানগুলো মূল্যায়ন হয়নি আগে, সেই গানগুলো কিন্তু আমরা পরবর্তীতে মূল্যায়ন করি, বলি যে ভালো একটা গান, ভালো একটা ভিডিও। আমার মনে হয় এটাই হবে, নাকি ভুল বললাম? নিশ্চয়ই, ইনশাল্লাহ। আচ্ছা, আমি আমি আজকে শোবিজ স্টকের অতিথি কুসুম শিকদার, অভিনয় শিল্পী, খুবই প্রিয় মুখ, আমার খুবই প্রিয় অভিনেত্রী, আপনাদেরও খুবই প্রিয় অভিনেত্রী। এবং এনআরবি কানেক্ট টেলিভিশন, যেটা ওয়াশিংটন ডিসি থেকে প্রচারিত হচ্ছে নিয়মিত, এটার দ্বিতীয় শো। প্রথম শোতে ছিলেন ঈশিতা আপু, দ্বিতীয় শোতে কুসুম শিকদার। এবং আমরা নতুনভাবে শুরু করেছি। আপনার যদি কোনো কথা থাকে, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নিয়ে দেখেন, হোয়াটসঅ্যাপ ভাইবার আছে, আপনারা অবশ্যই এখানে এর মাধ্যমে জানাতে পারেন। আচ্ছা, আবার ফিরে আসি কুসুমের কাছে, কুসুমের কাছে ফিরে আসি। আচ্ছা, কুসুমের উপস্থাপনা তো কুসুম
অনেক সপ্রতিভ ছিল। উপস্থাপনা কেন করা হচ্ছে না? এখন তো উপস্থাপনাও করা যায় আমার মনে হয়। উপস্থাপনা করতে না আমার ভয় লাগে। না, তুমি তো অনেক সুন্দর কথা বলো, অনেক সুন্দর করে কথা বলো। আমি আসলে হয়েছে কি আমার যে এক্সপেরিয়েন্স গুলো, যেমন আমি লাক্সের গ্র্যান্ড ফিনালে, মানে আমি দুটো লাক্স, তো লাক্স চ্যানেলের সুপারস্টার পুরোটাই অ্যাঙ্কারিং করেছিলাম, মমদের ব্যাচ আর শানুদের ব্যাচ। তো হুম। তখন গ্র্যান্ড ফিনালে লাইভ হতো, এখনো বোধহয় লাইভ হয়। তো লাইভ অ্যাঙ্কারিং করতে না ভয়ই লাগে। তো যাই হোক, তারপর আমি আরো অনেক অ্যাঙ্কারিং করেছি, এখন করা হয় না, কারণ আমি তো ওই যে বললাম যে আমি 2 বছর ধরে কিছুই করছি না, তো সে কারণেই হয়তো করা হয় না। আর ডিজিটালি সবার সাথে কানেক্ট হতে পারো ডিজিটালি, যেমন মিম বা আরো অনেকে আছে যারা নিজেরা কিন্তু একটা মাধ্যম প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখান থেকে তারা নিজেদের কথা, নিজেদের কোনো কন্টেন্ট তারা শেয়ার হুম হুম করছে, আপলোড দিচ্ছে। তুমি কিন্তু এই সময় এটাও করতে পারো, কিছু গান, কিছু কবিতা আবৃত্তি বা কিছু হুম। কন্টেন্ট, বিভিন্ন বিষয় কিন্তু তোমার যে চ্যানেল রয়েছে, চ্যানেলে কিন্তু আপলোড করতে পারো। মোটামুটি কুশলীদারের কাজগুলো তো মানুষ সবসময় দেখবে, দেখতে থাকবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, এই নিশ্চয়ই। প্ল্যান কি মানে এই প্ল্যান কি করছো না করবে, বা আমার কথার উপর আহ, করবে, কোনটা? না আমি ওই যে আমার আমার লেখা গল্প, যেটাই যে কিছুদিন আগে বের হয়েছে, আহ হুম। ঈদের আগের দিন বাংলা ট্রিবিউনে বের হয়েছে আমার লেখা দ্বিতীয় বড় গল্প ছায়াকাল। তো সেটাও কিন্তু আমি লিংক আমার ফেসবুকে দিয়েছি। তারপরে আমার আগের কবিতার বইগুলোর কিছু কবিতা মাঝে মাঝে আমি ফেসবুকে দেই। নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে 3টা নজরুল এর গান দিলাম, আমার ফেসবুকে দেই আর কি, আমার ফেসবুকে এবং আমার পেজে, ফেসবুক পেজে দেই। তো এখন ইউটিউব চ্যানেল খোলার কথা জানি না, দেখি। না, অবশ্যই এটা ভালো উদ্যোগ হবে এখনকার সময়। আর যদি আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন যদি ভালো হয়, অবশ্যই সামনে বই পাবো, কুশলীদারের নতুন বই, কবিতা না ইচ্ছা আছে, উপন্যাস। না ইচ্ছা আছে। আমার প্রথম বই তো ছিল ওই যে বললাম নীল ক্যাফের কবি কবিতার বই, 2015 সালে। তারপরে 2017-তে কোরবানি ঈদে বের হয়েছিল ডেইলি স্টার আনন্দ ধারাতে আমার প্রথম বড় গল্প শরতের জবা। তারপর বের হচ্ছে এই যে হুম। যেটা বললাম, এক্সকিউজ মি। তো ইচ্ছা আছে যদি পারি আরেকটা গল্প রেডি করতে, তাহলে বই বের করার ইচ্ছা আছে। অবশ্যই। যদি অবস্থা ভালো হয়, কোথায় ঘুরতে যাবে প্রথমেই, দেশে বা দেশের বাইরে? এক্সকিউজ মি, কাশি আসছে। আম, আমার একটা আহ, প্রিয় দেশ আছে গ্রিস। গ্রিসের ক্যাপিটাল অ্যাথেন্স। অ্যাথেন্সে যাওয়ার আমার খুব ইচ্ছা, ছোটবেলায় গিয়েছিলাম। তো যেতে পারি যদি সবকিছু আবার স্বাভাবিক হয় আগের মতো নিকট ভবিষ্যতে। কয়টা র্যান্ডম প্রশ্ন করছি। প্রিয় লেখক, হুম। দেশে দেশের বাইরে? লেখক ভেদাত তুর্কালি, টার্কিশ লেখক। আর দেশে, দেশে তো অনেক, মানে দেশ, বাংলাদেশ বলবো না, বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যে অনেকে আছে। শরৎচন্দ্র, শীর্ষেন্দু, সুনীল, শঙ্কর, বুদ্ধদেব বসু, গুহ, অনেকের লেখা। এটা ডিপেন্ড করে মুডের উপরে, এক একজনের লেখা এক এক সময় পড়তে ভালো লাগে। বাহ। প্রিয় অভিনয় শিল্পী? দেশে এবং বিদেশে হ্যাঁ। অভিনয় শিল্পী বলতে পারবো না আসলে। অনেক অভিনয় শিল্পী প্রিয়, কারণ কোন একটা মুভি দেখে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে ভীষণ ভালো লাগে, পরে অন্য একটা মুভি দেখে আরেকজনকেও মনে হয় যে এই আমার ফেভারিট। তো একজন দুজন বলা সম্ভব না, আমি মুভির নাম বলতে পারি, কারণ মুভির উপরে ডিপেন্ড করে আসলে যে কাকে ভালো লাগছে। মুভি যেমন আমার প্রিয় মুভির মধ্যে যদি বাইরে বলি, এটাও ইনফ্যাক্ট ডিপেন্ড করে আমার মুডের উপরে। তারপরও কিছু মুভি আছে যেগুলো আমার মনে আহ, গেথে থাকে, মাঝে মাঝে আমাকে ভাবায়। এমন ইন্ডেন্সিস আছে, ডিরেক্টরের নাম হচ্ছে ডেনিস ভেলেনোভ বোধহয়, ক্যানাডিয়ান ফিল্ম। তারপরে দ্য স্কিন আই লিভ ইন, এটা হচ্ছে পেড্রো আলমোদোভার। তারপর ট্রিলজি,
থ্রি কালার্স, ক্রিস্তফ কেসলস্কি, এই মুভিগুলো আর কি ভাবায়, ভুলতে দেয় না আর কি, এরকম কিছু আর মুভি। দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে বাংলাদেশে বলা কঠিন, একজনের নাম বললে অন্যজন মাইন্ড করবে। তারপর তবে হুমায়ুন আমার আহমেদ অনেকগুলো আমি সত্যি কথা হুমায়ুন বলি, আহমেদ আমার অনেকগুলো করে হ্যাঁ তারেক মাসুদ, হুমায়ুন আহমেদ ভালো ভালো কিছু কাজ করেছেন। হ্যাঁ, মাটির ময়না আছে। আর কার কথা হ্যাঁ, বললেন হ্যাঁ, শুনতে? কার কথা তারেক বললেন? মাসুদ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, শ্রাবণ মেঘের দিন, মাটির ময়না আমার ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, হ্যাঁ। তারপর আর আমার একটা কাজের কথা বলবো, সেটা আমার কাজের জন্য না, এই কাজটা আমার ভালো লাগে, গহীনের শব্দ। এই তো। বাহ, চমৎকার। আচ্ছা, প্রিয় গায়ক। আহ, খুব কঠিন এগুলো বলা। এই তারপরে বলবো ছোটকালের খুব প্রিয় ছিল ব্রায়ান অ্যাডামস এক সময়, তারপর মাইকেল বলটন, আহ, অনেকে, রিচার্ড মার্কস, এদের গান শুনে শুনে আসলে বড় হয়েছি। তো কিছু ব্যান্ডও ছিল বাংলাদেশে, যেমন ওয়ারফেজ আমার ভীষণ হুম, ভীষণ প্রিয় ছিল। আমারও ওয়ারফেজ প্রিয়, আমারও প্রিয়। কনসার্ট আমি মিস করতাম না, কোনো ওয়ারফেজের কনসার্ট। তো এই তো। আজকে একজন কিংবদন্তি জন্মদিন, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। আমি মাইকেল জ্যাকসনের অনেক ভক্ত, এবং আমার মনে হয় বাংলাদেশের সবাই মাইকেলের গান শুনেনি এমন কেউ নেই, সবাই হুম, শুনেছে। এবং সবাই কিন্তু শরীরে একটা রিদম রিদম নিয়ে গানগুলো শুনেছে, আহ, গেয়েছে ওয়াক, মাইকেল জ্যাকসন। তার যে ওয়াক, হুম, এটা তো তার মানে সিগনেচার, মুন ওয়াক, হ্যাঁ, নাচের। হ্যাঁ, হ্যাঁ। তার প্রতি আজকে দিনে শ্রদ্ধা জানালাম, আজকে এই দিনে। যাক, মাইকেল ভালো থাকুন, যেখানে থাকুন ভালো থাকুন। কুসুমের কাছে আরেকটা প্রশ্ন, প্রিয় ব্যক্তিত্ব কে তোমার কাছে? মানে এটা কি পরিচিত কারোর মধ্যে, নাকি যে কেউ, যে কেউ? তোমার পরিবারের মধ্যে, তোমার পরিবারের বাইরে, যে কেউ হতে পারে। প্রিয় ব্যক্তিত্ব নাই। সেই ব্যক্তিত্ব কেন নাকি? কেন বলি, কারণ হচ্ছে কেন? সাপোজ আপনি এক্স, এক্স এর 9টা জিনিসই আমার ভালো লাগে, মুগ্ধ করে, একটা জিনিস আমার খারাপ লাগে, তাহলে তো সে আমার প্রিয় হলো না। কোথাও তো সে গিয়ে মানে একটা বাধা পড়লো, প্রিয় ব্যক্তিত্ব হতে অপ্রিয় পারে। হয়ে গেল না? হ্যাঁ, অপ্রিয় ঠিক না, অপ্রিয়। মানে ইনডিফারেন্ট হয়ে গেলাম যে আচ্ছা এই এই খারাপ ব্যাপারটা আছে, জানতাম না তো। তো এরকম আর কি। তো প্রিয় মানুষদের মধ্যে প্রিয় ব্যক্তিত্ব বা অনেকে জিজ্ঞেস করে বন্ধুত্ব বা ভালোবাসা, এগুলো এইসব টার্মে আমি একদম বিশ্বাস করি না। আমার মনে হয় সবই আসলে দায়িত্ব, সবই কর্তব্য। সম্পর্কের মধ্যে ওই দায়িত্ব কর্তব্যই থাকে আসলে, প্রেম ভালোবাসা বন্ধুত্ব কিচ্ছু না। ওই প্রিয় ব্যক্তিত্ব, হ্যাঁ ইন্টারন্যাশনাল ফিগার বলা যেতে পারে, যে ইন্টারন্যাশনাল ফিগারে এরকম কোনো প্রিয় ব্যক্তিত্ব আছে কিনা, কিন্তু আমার আশেপাশে পরিচিত জনদের মধ্যে এরকম কোনো প্রিয় ব্যক্তিত্ব আমি বলবো না। সেটাই আমি মনে করি, বাবা মা সব থেকে প্রিয়, এবং তারা প্রিয় ব্যক্তিত্বের মধ্যে পড়ে। না, তারা বাবা তারা বাদে বাকিগুলোর মধ্যে। বাবা মাকে আমি কোনো ক্যাটাগরিতেই ফেলবো না, কারণ বাবা মা তো আমার হ্যাঁ, অস্তিত্ব। বাবা মা না থাকলে তো হ্যাঁ, আমি নেই, আমি নেই। বাবা মা না থাকলে আমিই নেই, আমার অস্তিত্বই নেই। হুম, হুম। সুতরাং বাবা মা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে বাবা মা। তো তাদেরকে কোনো কোনো সম্পর্কের সঙ্গে তুলনা করা সম্ভব না, উচিত না। রিসেন্ট দেখা কোনো মুভির নাম? আমি লাস্ট দেখেছি হচ্ছে নেটফ্লিক্সে, বুলবুল। লাস্ট, আমার লাস্ট আর দেখা। কেমন কেমন লাগলো? হ্যাঁ, এটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক আছে। আমার 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 খুব ভালো লেগেছে। এটা বললে তো সবাই আচ্ছা, বলবে যে হ্যাঁ নারীবাদী ব্যাপার আছে, সে কারণে একজন নারীর তো ভালো লাগবেই। ব্যাপারটা তা না আসলে। মানে হচ্ছে যেভাবে এটা তুলে ধরা হয়েছে, এবং আমি
যারা বুলবুল দেখেছে তারা হয়তো ধরতে পারবে আমি কি বলতে চাচ্ছি। এই যে পা উল্টো করে দেখানোর যে ব্যাপারটা ছিল, হুম হুম এটা হুম অনেকে বলেছে কি যে সমাজের মানে নর্মস এর বিপরীতে যাওয়াটা উল্টো। বিপরীত কিন্তু অবস্থা। আমার হ্যাঁ, কিন্তু আমার কিন্তু এর সাথেও এটা ঠিক। কিন্তু এর সাথেও আমার আরেকটা ব্যাপারও মনে হয়েছে যেটা হয়তোবা ডিরেক্টর বোঝাতে চেয়েছেন বা রাইটার বোঝাতে চেয়েছেন। সেটা হলো আমরা কিন্তু অনেক সময় দেখবেন আমাদের গ্রাম বাংলায় আমাদের নানি দাদিরা আ অনেক হুম সময় রাতে কেউ ঘরে ঢুকলে মানে এগুলো গল্প শোনা আরকি। রাতে কেউ ঘরে ঢুকলে আগে পা চেক করতেন। আচ্ছা দেখি তো পা হ্যাঁ হ্যাঁ সোজা, পা উল্টো। যদি পা উল্টো হয় তাহলে তুমি ভূত বা পেত্নী বা কিছু একটা, মানুষ না। হুম, তো এই কনসেপ্টটা আমার মনে হয় এভাবেই যাওয়া, যে যেসব মেয়েরা হয়তো দিনের পর দিন টর্চার্ড হয়েছে এবং যাদেরকে এইভাবে মেরে পা ভেঙে ফেলা হয়েছে এবং ফাইনালি পায়ের উপর তারা দাঁড়াতে পারেনি এবং কারণ তারা ব্যালেন্স পেত না এবং পাটা দাঁড়ালে ঘুরে যেত, এইখান থেকেই হয়তো সেই ভূত পেতনি ওই ব্যাপারটা এসছে। আম, এটা এটা কিন্তু অনেকে মানে এটার সাথে আম, এটা যে কানেক্টেড হতে পারে এটা অনেকে বলেনি, সবাই ভেবেছে যে এটা হুম, সমাজের বিপরীতে যাবে। এটার সাথেও এই ব্যাপারটাও আছে যে আমাদের কিন্তু সমাজে এরকম প্রচলিত আছে যে উল্টো পা মানে কিন্তু পেতনি বা ভূত। তো হুম। এটাও আমার মনে হয় রিলেট করা যায় এই ব্যাপারটা। আমার তো খুব বাহ, ভালো লেগেছে। চমৎকার চমৎকার ব্যাখ্যা। কুসুমের কাছ থেকে চমৎকার একটা ব্যাখ্যা পেলাম। আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে, কিন্তু শেষ হলেও আমাদের কুসুমের কাছ থেকে অনেক কিছু শোনার, অনেক কিছু বলার ছিল। আসলে আমরা আসলে কন্টিনিউ করতে পারি, কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা চাচ্ছি চমক নিয়ে আবার আমরা কুসুমকে আবার নিয়ে আসবো অন্য কোনো একটা শোতে। কুসুমের অনেক বাকি যে কথাগুলো এগুলো শুনবো। নিশ্চয়ই। আবারও এবং একটা কথাগুলো মানে কুসুমের অনেক কথাগুলো কুসুম কিন্তু সবার সাথে শেয়ার করেনি। আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, এই শোবিজ টকের মাধ্যমে সে অনেক কথাগুলো শেয়ার করেছে। আমরা শুনেছি, দর্শকও শুনছে। আহ আমরা বিদায় নেবো, কিন্তু তার আগে কুসুমের গান শুনবো। নেশা, নেশার ওইখান আহা, থেকে আমরা কিছু লাইন শুনবো। নেশা গান, দেখি গানটা তো ভালো লাগাতে পারি কিনা দর্শককে। গানটা নেশা মনে গানটা, নেশা গানের কয়েকটা লাইন, কয়েকটা লাইন, মনে আসছে না। 2 লাইন বা কয়েক লাইন। মনে আসছে না। শোনা হয় না অনেকদিন, ভুলে গেছি সেই 3 বছর ফুল যা আগের কথা। সিম সিম, ফুল যা, আসছে আসছে। না, মনে আসছে না। অন্য কোনো গান গেতে পারি, আবারও 1 লাইন, আবারও 1 লাইন গিয়ে চলে যেতে পারি, আচ্ছা, অন্য তাহলে কোনো। প্রিয় কোনো গানে 2 লাইন, প্রিয় কোনো গান। হ্যাঁ 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 হ্যাঁ, প্লিজ। ওই আমি আমারও নজরুলই আসলে ভালো লাগে সবচেয়ে বেশি, তো আবারও 2 লাইন গেতে গেতে চলে যাই। এটা গেয়েছিলাম আমি আমার ওই আমার পেজে আছে। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়ে ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়ে ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়ে ফিরে আয়। বাহ বাহ, চমৎকার চমৎকার। আসলে আহ গান কুসুম সুন্দর গায়। আমি আমি চাই যে সামনেও কুসুমের কিছু গান দর্শক শুনতে পাবে। সেটা ইউটিউবে রিলিজ হবে, বা যে, কি আজকে সে প্রতিশ্রুতি দেওয়া যায় যে আসলে আমরা সামনে কুসুমের কিছু গান পাবো, নতুন কিছু গান। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। কুসুমকে অনেক অনেক শ্রোতার মাঝেও আজকে এই শোবিজ টক অনুষ্ঠানে এসেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ।
শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা আকার যাচ্ছে না? ইঙ্গিতে কথা বললাম। হ্যাঁ, 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 আচ্ছা, যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কুসুমকে হ্যাঁ, অনেক অনেক যাচ্ছে। ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা যে আজকের এই অনুষ্ঠানে, শোবিজ টক অনুষ্ঠানে সে এসেছে আমাদের আমন্ত্রণে, এবং আমাদের অবশ্যই এই লাইভ শোটাকে আরো বেশি মহিমান্বিত করেছে। কুসুমের গানে, কুসুমের কথায়, কুসুমের আহ বিভিন্ন রকম আড্ডায় আজকে অনেকে মুগ্ধ হয়েছে, অনেক দর্শক কমেন্টস করেছে। সব কমেন্টস পড়তে পারিনি, কথায় এরকম বুধ হয়েছিলাম যে অনেক কমেন্টস গুলো পড়াই হয়নি। অনেকে ভালোবাসা দিয়েছে, বলেছে অনেকদিন পর আপুকে দেখলাম, লাল টিপটা নেই, আপুকে অনেক সুন্দর লাগছে, সামনে অনেক কাজ দেখতে পাবো, এবং তার শুভকামনা জানিয়েছে সবাই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এই টেলিভিশন এনআরবি কানেক্ট টেলিভিশন, এই টেলিভিশনের আয়োজনে আজকের অনুষ্ঠান হয়েছে, এবং নিয়মিতই শো হবে, আপনারা দেখতে অবশ্যই চোখ রাখবেন। শোবিজ টকে নতুন কোনো অতিথি নিয়ে আমরা সামনে হাজির হব কুসুমের মতো, এবং কুসুমের মতোই আরো কেউ এসে হাজির হবে, তাদের কথা বলবে, তাদের বিভিন্ন বিষয় শেয়ার করবে। কুসুমকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। তার সুন্দর জীবন কামনা করি, এই করোনাময় সময় সে সুস্থ থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, এবং অবশ্যই আমাদের পাশে থাকুক, মানুষের পাশে থাকুক, সেই কামনা করি কুসুমকে। দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, আপনাকেও শুভকামনা, খোদা হাফেজ। ইনভাইট করার জন্য এনআরবি কেও ধন্যবাদ। আরিফ ভাইও এসেছিলেন, সবাইকে ধন্যবাদ। যারা পেছনে আছেন, মোস্তফা ভাই, আরো কি যেন ভুলে গেছি না, সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা যারা মিরাজ, দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, মিরাজ ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। কারণ আসলে এটা শুধু আমি বা আপনি না, আমাদের সাথে সবসময় অনেকে থাকে যারা কাজ করে, যাদেরকে দেখা যায় না স্ক্রিনে। তারা না থাকলে আমরা আসলে কাজ করতেই পারবো না কখনো, এটা একা করা যায় না। তো সবাইকেই ধন্যবাদ, আর যারা দেখেছেন প্রোগ্রামটা তাদেরকেও ধন্যবাদ। ওকে, লিংক দিয়ে দেবো, লিংকটা শেয়ার, বলো লিংক দিলে লিংক শেয়ার দেবে সবাই, দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ, অবশ্যই আমাকে যারা ভালোবাসেন তারা মিস করবেন না, লিংক শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ, শুভকামনা, শুভরাত্রি, খোদা হাফেজ।